আমাদের মহান মুক্তিযুদ্ধের দুইটি ভাগে বিভক্ত করে প্রথম অংশটা আলোচনা করছিলেন এতক্ষণ ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজ মোর্শেদ মুকুল। অনুষ্ঠানের এই পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম গেরিলা কমান্ডার, ওনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে যে গণহত্যা দিবস সেটার আলোকে কিছু কথা আমাদের উদ্দেশ্যে বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে 25শে মার্চ 26 সালের পুলিশ সিটি কলেজের প্রফেসর ও শিক্ষক যারা আজকে আলোচনায় অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার সালাম জানিয়ে আমি এই 25শে মার্চ এই যে কালো অধ্যায়, এই যে কলঙ্কময় 25শে মার্চ বাঙালি জাতির বিশ্বের কলঙ্ক, অর্থাৎ এই 25শে মার্চে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, বিশ্বে কোথায় এই ঘটনা ঘটে নাই। বহু দেশে যুদ্ধ হয়েছে, বিশ্বযুদ্ধে ওই ঘটনা ঘটে নাই, এত মানুষ মারে নাই। সেই 25শে মার্চ নিয়ে আজকে কিছু আলোচনার জন্য আমাদেরকে এখানে আহ্বান করা হয়েছে। আশা করব এই 25শে মার্চ এই কালো অধ্যায় বা এই যে কোনো হত্যা কেন হয়েছে এই ব্যাপারে কিছু কথাবার্তা বলার জন্য। এটা বলতে গেলে আমার কিছু পিছনে যেতে হবে। আমার একজন সহযোদ্ধা যাই হোক বয়সের ভারে সে কিছু কথা যে 25 বাদ দিয়ে আছে, 71-এও চলে গেছে, যুদ্ধের ভিতরেও চলে গেছে। যাই হোক আমাদের এটা স্বাভাবিক, আমাদের বয়স আমাদের এরকম হওয়াটাই স্বাভাবিক। হয়তো আমাদের কিছু বলতে গেলে আপনার তোমার দেখবেন। যাই হোক, পাকিস্তান 1947 সাল যখন ভারতবর্ষ পাকিস্তান ভাগ হয় তখন থেকেই কিন্তু আমাদের উপরে শুরু হয়ে গেছে, এই ভাগ নিয়ে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র। এরকম আজকে দেখেন আমাদের বাংলাদেশ আর পাকিস্তান 4টা প্রদেশ, 3টা তারা, একটা আমরা, অথচ বাঙালি জাতি মুসলমান কলিকাতা, আসাম, কয়েকটা রাজ্য মিলে ওখান দিয়া, কিন্তু আমাদের এই সাহিত্যা পাকিস্তানের যারা নেতা ছিলেন তারা ভাগ করে তাদেরটা ঠিকই বুঝা দিছে, আমাদেরকে ছোট্ট করে একটা জায়গা দিয়া আমাদেরকে বসাই দিছে। এখান থেকে শুরু হলো কিন্তু আমাদের উপর নির্যাতন। বুঝতে হবে আপনাদের, ইতিহাস কথা বলে, যদি বুঝতে না চান হবে না। কেন 25শে মার্চ রাত্রে কালো অধ্যায় ভাই গণহত্যা হইল, তারপরে যুদ্ধ হয়েছে, পরের কথা। আসেন সেখান থেকেই কিন্তু শুরু হয়ে গেল। আসেন রাষ্ট্রভাষা এই নিয়ে আলোচনা। উর্দু, বাংলা, এই বাংলার উর্দু নিয়ে 52 সালে বাঙালিরা আন্দোলন শুরু করে দিলেন, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই আন্দোলনে গুলি করে তারা তখনই মানুষ মারছে। যত আন্দোলন হয়েছে সমানে বলা হয়েছে গুলি করে মানুষ মারছে, এই বাঙালি জাতিকে মারছে এই পাকিস্তানিরা। অথচ আমরা এটা ভুলে গেছি বাঙালি জাতিরা কি করেছে তারা এই দেশে। যাই হোক, 52 বাংলা ভাষা, 66 6 দফা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে 6 দফায় 1 দফা রূপান্তরিত হয়েছে বাংলাদেশ মুক্তি চাই, বাঙালি জাতি স্বাধীন চাই। আছে 69 গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মুখে
বঙ্গবন্ধুর জায়গা থেকে ছাড়তে বাধ্য হয়েছে পাকিস্তানি সরকার। বহুত মানুষ মারা গেছে সেই মিছিলে, কিন্তু বাঙালি জাতি থামে নাই। এই বাঙালি কিন্তু স্বাধীনতা এমনি আছে নাই, বহুত সময়ের বহুত রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। আজকে সেই স্বাধীনতা আমরা ভোগ করতেছি, অর্থাৎ সেই স্বাধীনতার কথা স্বীকার করি না। আছে 70 নির্বাচন, যেটা আওয়ামী লীগ নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা হয়, কিন্তু তারা ক্ষমতা বুঝাই দেয় না। তারা বিভিন্ন রকমের সহযাত্রী করতে থাকে, আর কিভাবে বাঙালিকে মারা যায় সেই প্ল্যানিং তারা করতে থাকে। এটা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বুঝতে পারছেন। বুঝতে পারে উনি কিন্তু বাঙালি জাতিকে আস্তে আস্তে ঐক্য করছেন। তার নেতৃত্বে গ্রামগঞ্জে সব জায়গায় কমিটি করা হয়েছে, যুদ্ধের জন্য রেডি করা হয়েছে। ৭১ মার্চ ৭ই মার্চের রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন জনসভায় ঘোষণা দেন বাঙালি জাতি, তখন রাস্তা ঘাট পাকা ছিল না, কাঁচা ছিল। গ্রামগঞ্জে থেকে লোক আসছে চাল বাজার করে নিয়ে, চিরা ভাজা, গামছা বাইন্দা, কাপড় নাই, বস্ত্র নাই, পয়সা নাই। সেসব ইতিহাস আপনারা চোখে যদি দেখেন, তাহলে পিছনে যেতে হবে, আপনাদের কিছু সিনেমা দেখতে হবে, ভিডিও দেখতে হবে, যুদ্ধের ইতিহাসগুলো দেখতে হবে, বুঝতে পারবেন। জুতা তো বা গায়ে কাপড় ছিল না, খাদ্য ছিল না, চিকিৎসা ছিল না, কাজ ছিল না। বাঙালিরা গোলাম করে রাখতো এই পাকিস্তানিরা। যত বড় ব্যবসায় তারা আপনাদের চাকর রাখত, বড় বিচার তারা আপনাদের বেউন কেরানি। বাঙালি জাতি মাথা উঁচু করে কথা বললে অনেক মাথা চোখ করে লাথি দিত। আমরা সেই জাতি, আজকে সেই বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বাধীনতাকে আমরা ভুলে আবার পাকিস্তানের গুণগান গাই। আমরা কোন জাতি ভালো করে বুঝবেন। স্বাধীন কিন্তু এমনি আছে নাই। 23 বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আন্দোলন করেছেন, 14 বছর জেল গেছেন বাঙালি জাতির মুক্তির জন্য, তার মুক্তির জন্য না, তার সম্পদের জন্য না। সে কোনো বাড়ি করে নাই, কোন গাড়ি করে নাই। সেই ব্যক্তি, মহান ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বাধীন, বাঙালি জাতি মুক্তি পায়। কিন্তু এটা অনেকে স্বীকার করতে চায় না। মির্জাফর মুনাফিক আসেন 1971 সালে 25 আঘাত, এই যে 7ই মার্চের ভাষণে যখন বলেছেন তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হবে, শত্রুর মোকাবিলা করতে হবে। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তখন কিন্তু হুকুম হয়ে গেছে। আমরা গ্রামে ছিলাম, যুবক ছিলাম, আমাদের কিন্তু নেতৃবৃন্দরা তখনই রাত্রে রাত্রে সংগঠিত শুরু করছে, আমাদের যুদ্ধের জন্য তৈরি শুরু করছে। আর 25 এই 26 তারিখ তো বহুত পরে, ওই 7ই মার্চের ভাষণ পড়তে শুরু হয়ে গেছে বাঙালি জাতি। কি করবে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে। উনি বলেছেন আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমরা মনে রাখবা তোমরা যার যা আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। তার মানে হুকুম কিন্তু দিয়ে দিয়েছেন, সরাসরি হুকুম দিলে উনি বিদ্রোহী হয়ে যায়, কিন্তু উনি ইঙ্গিতে বুঝাই দিচ্ছেন বাঙালি জাতিকে তোমরা কি করতে হবে। কেন উনি জানতো ওনারা মহিলা হইতে পারে, ওনারা জেলে নিতে পারে, তাইলে বাঙালি জাতি থেমে যায়, এই দেশ আর জীবন স্বাধীন হবে না। আজকে আপনাদের বুঝতে হবে স্বাধীন কালে বলে আর 25 রাত কেন হয়েছে। পাকিস্তান সরকার, আইব সরকার যখন বুঝতে পারছে যে বাঙালিরা থামানো যাবে না, তখন উনি ক্ষমতা ছেড়ে দেওয়া একটা প্ল্যানিং করলো, মিটিং করে। তখন ওরা মানে নাই টিক্কা এই সবটা এরা
বলছে না, তখন তারা এই ক্ষমতা বুঝে নেয়, মিয়া বাঙালির উপরে এই হত্যাযজ্ঞ শুরু করে দেয়। এরকম তাই বলা হয়েছে ওই দেশে কোনো মুসলমান বাস করে না, সব হিন্দু বাস করে, সব মেরে বলে খালি মাটি যাত্রা। ওসি সমাজ, জৌরব হল, ইকবাল হল, এখন ভাবছি কি রাজারবাগ, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, প্রতিটা জায়গায় এক রাত্রে তারা লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলেছে। গুলিগুলা রিস্কা চালাতে সবাই গুলি দিছে, ঘুমের ভিতরে মানুষকে গুলি করছে। তাদের সবচেয়ে বেশি টার্গেট ছিল যুবক। তার মানে তারা জানতো যুদ্ধ করবে যুবকরা, যুদ্ধে যায় যুবক, যুবক পাইলে মেরে ফেলেছে, ভালো মন্দ বুঝে নেই, চোখে ছান্ডলি গুলি করছে। ভালো করে বুঝতে হবে আপনাদের স্বাধীনতা, আপনারা বাঙালি জাতি আজকে কত সুখে আছেন, শান্তিতে আছেন, স্বাধীন জাতি। বাংলাদেশের মাথা উঁচু করে হাঁটবেন, বিদেশে আপনাদের সম্মান কত, কিন্তু কার জন্য হইল তার ভুলে গেছি। তার ইতিহাসকে ধ্বংস করে দাও, মুক্তিযুদ্ধের গলায় জুতার মালা দেওয়া, কেন আবার তুমি যাও। সেই যে পাকিস্তানের দুঃসর ছিলেন, এই 54 বছর পর আবার এসে তারা এই স্বাধীনতার উপরে হামলা করেছে। ভালো করে বুঝেন, আমি যা বলছি এক কথা সব বুঝে নেবেন। একই কায়দা, তখন পুলিশের মাছ থাকে, এখনো পুলিশের মাছ থাকে, এখন তো জ্বালাইতেছে এবার পুলিশকে। স্বাধীন এমনি আসে, বহুত বিনিময় স্বাধীন আছে। 2 লক্ষ মা-বোনের সম্মানহানির বিনিময় স্বাধীন, 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় স্বাধীন। আর আজকে সেই স্বাধীনের উপরে হস্তক্ষেপ করতেছে আবার সেই পাকিস্তানি দোসররা, যারা এই দেশের যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ মারাইছে, লুটতরাজ করছে, হাজার হাজার বাড়ি তুলে দিচ্ছে, খাদ্য গোডাউন তুলে দিচ্ছে, যত রাস্তাঘাট ব্রিজ চালাই দিচ্ছে, বাস তুলে দিচ্ছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছিল, না খায় মানুষকে মারত। আল্লাহ রহমান রহিম অল্প টাইমে 9 মাসের মধ্যে আমাদের দেশ স্বাধীন করে আল্লাহর হুকুমে আমরা কষ্ট করে স্বাধীন করেছি। কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত এটা বলি না যে আমার একটা চাকরি দাও, আমার 10 লক্ষ টাকা দাও, আমার একটা বাড়ি দাও। আমাদের ডিউটি আমরা করেছি। বাঙালি জাতি মুক্তির দরকার ছিল, বঙ্গবন্ধু বলছে কাজ করছি, শেষ বলছে অস্ত্র জমাতে বাইরে টাকা দিচ্ছি না। এই 25 মাস রাত কেন হয়েছে আমি কিছুটা বলার চেষ্টা করলাম। বুঝেন যে কত লক্ষ মানুষ তারা ওই এক মাসে একবার তো বাকি 71 সাল 9 মাস পর্যন্ত কি করছে সেটা হলো আগামী দিন যদি অনুষ্ঠান হয় তখন কথা হবে। আমি অল্প কথায় আপনাদেরকে কিছু প্রশ্ন রেখে গেলাম। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি হয়তো আজকেও মারা যেতে পারি, আর 5 বছর পরে একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না। আজকে তো আমাদেরকে খুঁজে আনছেন যে 2টা কথা বলে না, এটা পাবেন না। তবে আপনাদের কাছে আমার দাবি থাকে, আমরা দেশ দিচ্ছি আপনাদের, এই দেশ কিন্তু আপনারা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আপনার মাথায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি কেউ ভুলে যায় সে বিচার হবে, সে বাঙালি হতে পারে না, সে বাংলাদেশি হতে পারে না। আমি যদি যে কথাবার্তা বলেছি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা চোখে দেখবেন আশা করি। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম, গেরিলা কমান্ডার। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন গেরিলা কমান্ডার ও বর্তমান কাফরুল থানা কমান্ডার, সম্মিলিত মুক্তিযুদ্ধ সংসদ ঢাকা মহানগর কমিটির সদস্য। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে সমাপনী বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মিজানুর রহমান, অধ্যক্ষ শহীদপুর স্মৃতি কলেজ।
বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দুইজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের উপাধ্যক্ষ মহোদয়, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি আমার পটে আছে, বিশেষ করে প্রদেশের মাসের পর থেকে ডিসেম্বরের বিশেষ করে 10-11 তারিখ পর্যন্ত। আমি আর ওদিকে যাবো না, আমাদের পড়াশোনার সম্বন্ধে আমি রান্নাঘরের যে কথা আমি যাচ্ছিলাম না, কিন্তু আমি অনেক কাছের থেকে অনেক কিছু দেখেছি, যেটা হয়তো একটু আমাদের নির্মলভাবে হয়তো একটু ধারণা পেতে পারে। কারণ আমি এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল কানাইগুলোর বাড়িতে, কিন্তু প্ল্যান করলাম হয়তো সব মামা বাড়িতে মাস্টার ছিল, একটা করে একটা থানা শিক্ষা ছিল ওখানে। আমি দেখেছি যে যারা আসতো সে সামনে তাদের দেখেছি সাধারণত ব্যবসা করতে খেজুর গাছ আপনাকে খেজুর হলে সামনে তাদের দেখেছি, মানে উনি অবশ্য কেন্দ্রে পরে বলে এখন নামনামে দেখেছি, জাতীয় পার্টি উপজেলার চেয়ারম্যান ছিলেন। তারপর মশা ভাই আমাদের চেয়ারম্যান ছিলেন, ওনাকে আমি দেখেছি, ওনাকে অবশ্য কম দেখেছি, তখন একটু ছোটো ছিল। এরা এসে ওখানে এসে নাম করতো, কোথায় কী করতে হবে না করতে হবে। বিশেষ করে মুক্তিযোদ্ধাটা কিন্তু আসলে গেরিলা যুদ্ধে আসতেছে, সব মুক্তিযোদ্ধা চাইছে গেরিলা যুদ্ধতে বেশি কাজ করেছে। লাস্টের দিকে হয়তো সম্ভবত হয়ে যেতে চায় 9 ডিসেম্বর আমাদের ঘাটে যে বললাম আমার পরিষ্কার মনে আছে। আমি তখন জয়নগরে আমাদের এই মজুমদিয়া জয়নগরের দিকে বেড়াদি চাওয়াদার দিকে সব জায়গায় কামানের সেট এসে পড়তেছিল, আমার মনে আছে, আমার চোখের ভাষায় এখন। যাই হোক, আমি ওদিকে যাবো না, আমি যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি আর এই সিদ্ধান্ত না করি, সুযোগ করে বলবো আর কি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আপনারা কষ্ট করে এসেছেন, যত সরকারে আমাদের দুইজন বিখ্যাত মুক্তিযোদ্ধার বীর মুক্তিযোদ্ধার কথা শুনেছেন, আপনার ধন্যবাদ জানাই। একই সঙ্গে আমাদের যে দুজন বীর মুক্তিযোদ্ধা তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এখানে এসেছেন, আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের জন্য করেছেন, আমি মনে করি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আসলে সত্যি কথা বলতে কি, মুক্তিযোদ্ধারা আমার কাছে আসলে আমি কারণ আছে অবশ্য, আমি সাধারণত কোনো স্যালুট দিই তাদেরকে। প্রথমে আমি যখন বুঝতে পারতাম তখন যখন বলতাম মুক্তিযোদ্ধা, আমি দাঁড়াই স্যালুট দিলাম, যদিও আমার স্যালুটটা নেভি স্যালুট আর কি। আমি নেভিতে আমাদের দেখেছি, নেভি চাল খেয়েছি। যাই হোক, আমি শুধু এই দুজন মুক্তিযোদ্ধার যেহেতু আমরা এসেছেন আমাদের সম্মানার্থে, আমি ছোট্ট একটা কবিতা বলবো মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে। কবিতা আবৃত্তি করবো না, কিন্তু বলবো বলতে এই জন্যে কারণ একসময় আবৃত্তি করতাম, এখন আবৃত্তি হবে না হয়তো। একই সঙ্গে কবিতাটা ভুল হতে পারে, অনেক চর্চা নেই তো, তো ভুল হলে আপনার ক্ষমা সুন্দর দেখবেন। এটা একজন কবি আমিরুল ইসলাম, উনি দেখে যান আর কি। কবিতাটার নাম হলো কাকার জন্য গদ্য। কাকাটা মুক্তিযুদ্ধ, আমার কাকা মুক্তিযুদ্ধ ছিল। আপনারা বাংলার যারা তারা হয়তো জানেন না, তারা কবিতাটা দেখে থাকেন। আমি কবিতাটা আসলে বলতে গেলে সময় আবেগপ্রুত হয়ে পড়ছি। কবিতাটা আসলেই বাস্তবতার সাথে অনেক মিল আছে। বর্তমানে অবস্থা মুক্তিযোদ্ধাদের এই অবস্থার সঙ্গে কবিতাটা মিল আছে। তারপর যাই হোক, যতটুকু পারি আর কি একটু বলি নাকি। 1-2 মিনিট হয়তো কাকার জন্য বলতো, কাকা এই কি বেঁচে থাকা, তুমি নাকি 71 মুক্তিযুদ্ধ ছিলে, যুদ্ধ করতে জলে স্থলে নদীতে খাল দিলে, শত্রু সেনার সাথে আধার ঘেরাতে টপ বগিয়ে এলেন জিতো তো পাঠাতে। কাকা আমার জানতে ইচ্ছে করে মুক্তিযোদ্ধা কারা, তারা যারা চতুর্দিকে টামাটাম প্রস্তুতি হারা। কাকা প্রশ্ন করিস, তুমি কেমন হয়তো ভারতে দূর আকাশে দুষ্ট তারা কথা বলো নিজের সঙ্গে নিজে, ভাবতে থাকো কি মুক্তিযোদ্ধা কারা,
তারা বাকিটা বলবো দেখাই সবাই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবসের নানান আলোচনা শুনলাম। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি জাতির সূর্য সন্তান যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, ওনারা আমাদেরকে সময় দিয়েছেন। আর সেই সাথে আজকের অনুষ্ঠানের শেষ করব আমরা দোয়ার মাধ্যমে। আমি জনাব জাহিদুল ইসলাম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করতে। আমরা 1971-এর 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত যতজন আমাদের শহীদ হয়েছেন এবং তাদের পরিবার পরিজন সবার জন্য দোয়া পরিবেশন করবেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما